আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। ধর্মনগর উপনির্বাচনে অভিজ্ঞতার উপর ভরসা বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী। বিলোনিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি। সাবরুম হাসপাতালে সাফাই কর্মীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, বেসরকারীকরণের জল্পনা। কমলপুরে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, অচল জনজীবন ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। উদয়পুরের কিল্লাতে অটো চালক খুনে এখনো গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কৃষ্ণা অভয়ারণ্যে চারা গাছ কেটে নাশকতা, অবৈধ দখল চেষ্টায় ক্ষোভ। ঝড়ের রাতে বিশালগড় নিউ মার্কেটে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ধর্মনগর রাজনীতির মঞ্চে ফের একবার চেনা মুখ, অভিজ্ঞতা সংগঠনের মেলবন্ধনে বিজেপির ভরসা জহর চক্রবর্তী। আসন্ন ধর্মনগর উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি জহর চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকা এই নেতা তৃণমূল স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উল্লেখযোগ্যভাবে 2013 সালেও তিনি এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন। তিনি বিজেপির প্রবীণ নেতা প্রয়াত রসিক রঞ্জন গোস্বামীর জামাতা এবং মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন তথা বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর স্বামী। দলীয় সংগঠনে তার দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি জেলা ও প্রদেশ স্তরে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি উত্তর জেলার বিজেপি জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার উপর ভরসা করেই ধর্মনগর উপনির্বাচনে জহর চক্রবর্তীর উপর আস্থা রেখেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপামর জনসাধারণকে আপনাদের মাধ্যমে আমি নমস্কার জানাই। ধর্মনগরের জন্য মেসেজ একটাই, আমরা সবাই মিলে ধর্মনগরবাসী, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা ধর্মনগরকে উন্নত ধর্মনগরে তৈরি করবো, এটাই হচ্ছে আমাদের মূল্য। দাদা, দীর্ঘদিন ধরে এই দলে আছেন, দীর্ঘদিন ধরে এখানে আপনি বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। আজকে 56 মনোনয়ন প্রার্থী হিসেবে আপনি মনোনীত হয়েছেন। দীর্ঘদিনের জীবনের অভিজ্ঞতা নিয়ে কি বলবেন? দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘদিন নতুন পুরোর এরকম কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টিতে বিগত দিনে যারা এসছেন ওনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আর নতুন যারা আসছেন সবাই নিষ্ঠাবান কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাইকে নিয়ে চলে যে দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার অভিজ্ঞতা এটাই, আমার রাজনৈতিক জীবন আজকে 42 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটাই বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেই নীতিতেই আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী। শান্ত শহরের বুকে হঠাৎই আগুনের লেলিহান শিখা, মুহূর্তেই সর্বস্ব হারালো এক পরিবার। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের সাতমুড়া নয়াপল্লী এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কিঙ্কর সাহার বসত ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক। ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে দক্ষিণ জেলার শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন। জানা গেছে, পেশায় ছোট চা দোকানের মালিক কিঙ্কর সাহা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন বিলোনিয়া বনকর বাজারে অবস্থিত তার দোকানে। তার অনুপস্থিতিতেই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মাটির উনুনে রান্না করছিলেন তার স্ত্রী। রান্না বসিয়ে বাইরে যাওয়ার পরই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো বাড়ি গ্রাস করে। এক মুহূর্তে সর্বশান্ত হয়ে পড়া কিঙ্কর সাহা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা কোন জায়গা? এটা নয়াপল্লী, সাতমুড়া বিলোনিয়া। তো কি হয়েছে, কতক্ষণে ঘটনা হয়েছে, কিভাবে লাগছে? 10:30 11টা কেমনে লাগছে? ওই এই ধরে পাকঘর থেকে মানে বাড়িটা আমরা নিজেরাই মানে
আচ্ছা, গ্যাসের ভিতর গ্যাসে গ্যাসের আগে গ্যাসের মানে গ্যাসে রান্না করতেছিল, তারপর গ্যাসে রান্না করার সময় কেমন লাগছে? লাগে আমি আসছিলাম তো ভাই আচ্ছা, প্রাইভেটে। কি শুনছেন? আমার ফোন গেছে দেন তোমার বাড়িতে আগুন লাগছে। হুম, আমি তাড়াতাড়ি গেছে একটু লেট হয়েছে। আচ্ছা, আর দেখি যে সব শেষ, কি লাগছে? সব পুজো গেছে, কিচ্ছু নেই। তাহলে ওই রান্নার আগুন থেকেই লাগছে। সব তো, মানে প্রশাসনের লোকরা আইছে আছে, সম্পূর্ণ সাহায্য করছে, সবাই সাহায্য করছে। আপনার তো এটা থাকার ঘর। আর থাকার আমার কিছুই নেই আর। সাবরুম মহকুমা হাসপাতালে নীরবে কাজ করে চলা সাফাই কর্মীদের জীবনে হঠাৎ করেই নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বে থাকা এই কর্মীরা এবার নিজেদের ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন। জানা গেছে 2019 সাল থেকে সাবরুম মহকুমা হাসপাতালে 14 জন সাফাই কর্মী নিয়মিতভাবে কাজ করে আসছেন। এতদিন তাদের বেতন প্রদান করা হতো রোগী কল্যাণ সমিতি অর্থাৎ RKS এর ফান্ড থেকে, কিন্তু সম্প্রতি খবর ছড়ায় হাসপাতালের এই পরিষেবা একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে, যার মধ্যে দিল্লি ভিত্তিক সুলভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নাম উঠে আসছে। এই সম্ভাবনার কথা সামনে আসতেই কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। তাদের আশঙ্কা, বেসরকারি সংস্থার অধীনে গেলে কাজের স্থায়িত্ব এবং দৈনিক পারিশ্রমিক সময় মতো পাওয়া দুই ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমতাবস্থায় সাফাই কর্মীরা সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন, যাতে তাদের আগের মতোই সরকারি ব্যবস্থার আওতায় রাখা হয় এবং বেতন প্রদানের প্রক্রিয়াও অপরিবর্তিত থাকে। পুরো ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, হাসপাতালের এই গুরুত্বপূর্ণ পরিষেবায় যুক্ত কর্মীদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সাবরুম হসপিটালের স্টুডেন্ট ক্যাম্প করি। আমরা দীর্ঘ প্রায় 12 বছর এখানে হসপিটালে কাজ করতেছি। 2018 আগের থেকে 2018 থেকে আমরা কাজ করতেছি এই হসপিটালে। আমরা দীর্ঘ এত বছর কাজ করানোর পরে আমরা বলি এখন কোম্পানি নিচ্ছে। আগে আপনার কার আন্ডারে কাজ করতেন? আমরা আগে NRSM RKS আন্ডারে কাজ করতেছি। এখন কি সমস্যা? এখন কি সমস্যা? লোকাল আমরা যে RKS এর যে ফান্ড আছে ওই ফান্ডের থেকে আমরা বেতন দিত। আমরা RKS ফান্ডের থেকে কাজ করতাম, RKS আন্ডারে কাজ করতাম। ওয়ার্ড ইনচার্জ, ওয়ার্ড সিস্টার, ওয়ার্ড ডাক্তার তারাই কাজ করাইতাম, কাজ দেখাশোনা করতো, তারাই করাইতো। এখন শুনতেছি এই মাস থেকে বলে আপনাদের কোম্পানি নিয়ে যায়। তাহলে আমরা যে কোম্পানিতে নিচে ঠিক আছে, আমরা একটা আশা ছিল, হ্যাঁ সুলভ কোম্পানিটা সুলভ, কিন্তু আমরা একটা আশা ছিল যে আমরা এত বছর কাজ করছি, আমরা কিছু না কিছুটা গতি করবো সরকার। কিন্তু দেখা গেল কি আমরা তো লাস্ট মুহূর্তে আমরা বয়স হয়েছে, আমরা কুয়ে যাবো। আমরা দিয়েছেন কোম্পানি আন্ডারে, কোম্পানি আইয়ে আজকে 2 দিন, সেদিন আইসে একদিন একরকম কথা কইছে, আজকে আইসে আর রকম কথা কইছে। সেদিনে কইছে তোমরা 12 মাসে তোমরা ঠিক আছে, তো 12 মাসে বেতন পাইবা আর তোমরা বোনাস দেওয়া হইব। হ্যাঁ, আজকে এই কইছে গাইডলাইনে কইছে তোমরা বোনাস নাই। আমি বলছি কি নিয়ে বোনাস নাই? আমরা তো সেদিনে কইছেন আমরা কইছে বোনাস আছে, না আজকে নাই, বোনাস নাই। আমি কইছি সেদিন তো আমরা আবার কইলেন গাইডলাইনেতে আমরা ভিতরে সুপারভাইজার দিব, সব কিছু হইব, আবার এখন কইতেছেন গেলে আরেকজন সুপারভাইজার দিব। আমরা তো সেদিনের কথার লগে আজকের কথার লগে কোনো মিল নেই। আমরা শুধু হাত জোর করে অনুরোধ করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমরা যেমন আর কিছুই থাকি, আমরা আর দিদিকে দিকে কোম্পানি হাতে দিয়েন না। আমাদের কাছে যদি খবরটা জায়গা থাকে, আমরা দিকে গরিবের মানুষ দিকে একটু মুখ খুলে চাই। ডিজিটাল যুগে যেখানে এক ক্লিকেই পৃথিবী হাতের মুঠোয়, সেখানে কমলপুর মহকুমার মানুষ যেন হঠাৎ করেই ফিরে গেছেন নেটওয়ার্কহীন এক অচল সময়ে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই ভাঙন জনজীবনে এনে দিয়েছে চরম দুর্ভোগ। সম্প্রতি কমলপুর মহকুমা জুড়ে ভয়াবহ আকার নিয়েছে এয়ারটেল এবং জিওর নেটওয়ার্ক বিপর্যয়। নামমাত্র টাওয়ার থাকলেও বাস্তবে সিগন্যাল প্রায় শূন্য, ফলে জরুরি মুহূর্তে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না, বারবার কল বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। প্রশাসনিক কাজকর্ম, স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র সবখানেই নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে জরুরি পরিষেবায় এই নেটওয়ার্ক সমস্যায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আরও ক্ষোভের বিষয়, মোবাইল প্যাকের মেয়াদ শেষ হলে ইনকামিং ও আউটগোয়িং উভয় পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিচার্জ না থাকলে ন্যূনতম যোগাযোগের সুযোগও মিলছে না, অথচ রিচার্জ করার পরও পরিষেবার মানে কোনো উন্নতি হচ্ছে না, এমন অভিযোগ তুলছেন গ্রাহকেরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিয়ে। কেন এই দীর্ঘস্থায়ী সমস্যা? কবে মিলবে স্থায়ী সমাধান? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন ক্ষুব্ধ কমলপুরবাসী তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমলপুরে দীর্ঘ 10-12 দিন ধরে জিও এবং এয়ারটেলের বিভিন্ন যারা আমরা ব্যবহারকারীরা আছি তারা সঠিকভাবে আমরা ফোন ব্যবহার করতে পারছি না, কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। এবং শহরের বিভিন্ন প্রান্তে গেলে এক এক জায়গাতে নেটওয়ার্ক আছে, এক জায়গায় থাকে না, এবং ফোন করলে পরে অনেক সময় কল রিসিভ দেখাচ্ছে হয়েছে কিন্তু কথা শোনা যায় না সামনের থেকে। তারপরে যদি জিনিসটা আমরা মানে দেখি যে শুধু জিওতে বা এয়ারটেলে এমন হচ্ছে না, জিও দিয়ে এয়ারটেলে ফোন করলেও সমস্যা হয়, এয়ারটেল থেকে জিওতে ফোন করলেও সমস্যা হয়, যার কারণে আমরা চাই আর কি বিষয়টা যদি অতি দ্রুত সমাধান হয় তাহলে জনগণের, আমাদের কমলপুর শহরের অনেকেই লাভ হবে আর কি। মানে এখন তো মোবাইলটা যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রশাসনিক কাজও তাহলে হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে যদি নেটও ভালো না থাকে সব জায়গাতেই তো প্রশাসনিক থেকে মানুষের ব্যক্তিগত সব কাজই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। নীরব রাতের অন্ধকারে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার রেশ এখনো কাটেনি। এক অসহায় অটো চালকের অকাল মৃত্যুকে ঘিরে শোক আর ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। গত 15 মার্চ গভীর রাতে উদয়পুর মহকুমার কিল্লা থানার অন্তর্গত রাইয়া মলসুম এলাকায় উদ্ধার হয় সুখেন লোধ ওরফে কালু লোধের মৃতদেহ। তিনি উদয়পুরের খিলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন অটো চালক। পরিবারের স্ত্রী ও এক ছেলে রয়েছে, যাদের জীবনে এই আকস্মিক মৃত্যু গভীর শোকের ছাপ ফেলেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। তবে ঘটনার এতদিন পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর দাবি দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই দাবিও জোরালো হচ্ছে। বর্তমানে প্রশ্ন একটাই, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার কবে মিলবে? সেই উত্তরের অপেক্ষাতে দিন গুনছে পরিবার ও এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রয়াত সুখেন লোধের পরিবার আমরা সপরিবারে আজকে পূর্ব অনুমতি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক মিস দেবাঞ্জলি রায়ের কাছে আমাদের দাবি নিয়ে এসেছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে আমার কাকাকে যে নৃশংসভাবে এই নিরীহ মানুষটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনার যারা ওনাকে হত্যা করেছে তার আসামিকে যেন খুঁজে বার করে, যেই মতেই হোক খুঁজে বার করে। আমাদের এখন এটাই দাবি প্রশাসনের কাছে, পুলিশের কাছে, যে এত আধুনিক বৈজ্ঞানিক জগতে আমরা বাস করছি, আজ পর্যন্ত আজকে 5 দিন হয়ে গেল, আজ পর্যন্ত ওনার মোবাইলের ট্রেস পাওয়া যাচ্ছে না। কে এই ঘটনা করলো তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ওনাকে যে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চাই, আগামী 48 ঘন্টার মধ্যে চাই। যদি না হয় আমরা পরবর্তীকালে বৃহত্তম আন্দোলনের সংগঠিত করতে বাধ্য হব। এটাই আমার বক্তব্য। সবুজের বুকে আবারও নেমে এলো ধ্বংসের ছায়া। সংরক্ষিত বনাঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিনের অবৈধ দখলের চেষ্টা এবার রূপ নিল প্রকাশ্য নাশকতায়। তৃষ্ণা অভয়ারণ্য সংলগ্ন সংরক্ষিত বন এলাকায় এক শ্রেণীর সমাজদ্রোহী অবৈধ দখলের চেষ্টা নতুন নয়। বন দপ্তর ইতিমধ্যেই দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের জলেয়া এলাকায় ইকো ডেভেলপমেন্ট কমিটির সহযোগিতায় প্রায় 5 হেক্টর জমিতে আগর ও মেহগনি গাছের চারা রোপণ করেছিল। কিন্তু গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ওই বাগান এলাকায় ঢুকে শতাধিক আগর ও মেহগনি গাছের চারা কেটে নষ্ট করে দেয়। আজ সকালে কমিটির সদস্যরা বিষয়টি জানতে পেরে বন দপ্তরকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সহকারী বন ও বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে তিনি হতচকিত হয়ে পড়েন এবং কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তিনি জানান, সংলগ্ন এলাকার কিছু সমাজদ্রোহী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে, যার উদ্দেশ্য বাগানটি নষ্ট করে অবৈধ দখল নেওয়া। এই ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এই ধরনের জঘন্য কাজের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তদন্তের স্বার্থে প্রকাশ্যে নাম না বললেও তিনি জানান, অভিযুক্তদের নাম উল্লেখ করে পিয়ারবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এখন নজর প্রশাসনের দিকেই। এই নাশকতার বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় এবং দোষীরা কত দ্রুত আইনের আওতায় আসে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সকালবেলা আমাদের কাছে আমাদের জেএফএমসির ইডিসি মেম্বার আমাদের কাছে একটা খবর দেয় যে 2025-26 সনে আমরা ক্যাম্পানন সিএ থেকে রাজনগর ইডিসির মধ্যে 5 হেক্টর একটা মিসলিনিয়াস প্ল্যান্টেশন আমরা করেছিলাম, যেটার মধ্যে আমরা বেশিরভাগ 80% চারা আমরা আগর এবং মেহগনি দিয়েছিলাম, টল পলিব্যাগ সিডলিং। কিন্তু কালকে রাত্রে কিছু সমাজদ্রোহী আমাদের এই বাগানটা মোটামুটি 100-র উপরে আগরের চারা তারা কেটে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা সন্দেহ করছি রিসেন্টলি আমরা এখানে
এই রাজনগর এলাকার মধ্যে কিছু সমাজদ্রোহী নামে যারা পরিচিত, তারা ফরেস্টের বন দপ্তরের জায়গা দখল করার জন্য চেষ্টা চালাচ্ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে এখন আমরা মামলা নিয়েছি। এই মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এখন মামলা চলছে। এখন আমরা সন্দেহ করছি যে ওই সমাজদ্রোহীরাই আমাদেরকে আরো করার জন্য, হেস্তনেস্ত করার জন্য তারা এই কাজটা করেছে। আমাদের এত সুন্দর একটা প্ল্যান্টেশন, ইডিসির লোকদের সাহায্য নিয়ে আমরা এই প্ল্যান্টেশনটা করেছিলাম টল পলিব্যাগ সিডলিং দিয়ে। আজকে এই সমাজদ্রোহীরা এই পুরো বাগানটাকে আজকে ধ্বংস করে দিয়েছে এবং আমি এখন এলাকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে সবার কাছে আবেদন রাখছি এই সমাজদ্রোহীদেরকে চিহ্নিত করে এলাকার মধ্যে একটা প্রচার করার জন্য, যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এখন এই বাগানটা যেহেতু ধ্বংস করা হয়েছে সেই জন্য আমরা পুলিশের কাছে একটা এফআইআর ওই সমাজ বিরোধীদের বিরুদ্ধে সন্দেহজনক যারা আছে তাদের নাম দিয়ে আমরা একটা এফআইআর আমরা লঞ্চ করতে যাচ্ছি। ঝড় থামতেই সামনে এলো চুরির দাপট। এক রাতে তছনছ বিশালগড় নিউ মার্কেটের একাধিক দোকান, আতঙ্কে ব্যবসায়ীরা। জানা গেছে কালবৈশাখীর ঝড়ের সুযোগ নিয়ে চোরের দল বাজারের একাধিক দোকানের সিলিং ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বক্স থেকে নগদ অর্থ ও পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। মুদি ব্যবসায়ী প্রদীপ সাহার দোকান থেকে প্রায় 7 থেকে 10 হাজার টাকা, সবজি ব্যবসায়ী উত্তম সাহার দোকান থেকে 7 থেকে 8 হাজার টাকা চুরি হয়। পাশাপাশি জহর সাহার দোকানেও একইভাবে চুরির ঘটনা ঘটে এবং আরও কয়েকটি দোকানে চুরির চেষ্টা চালানো হয়। একসাথে 7-8টি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাজারে। নাইট গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে বাজারে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হবে বলে জানা গেছে। এখন পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা কোন বাজার? এটা কোন বাজার? এই দোকানের মালিকের নাম কি? এ কিসের দোকান? মোট কত টাকা নিছে? 500 টাকা নিছে। নাইট গার্ড ছিল না বাজারে? নাইট গার্ড আপনার কাছে না, দোকানদার নাইট গার্ডের একটা আনছে। আপনি কখন জানতে পারছেন? সকালে না? তো দোকানের গালগালাতে চুরি হয়েছে। কিভাবে আইছে? চোর আইছে কিভাবে? ওই সিলিং ভেঙে ঢুকছে ভিতরে ঢুকিয়া ক্যাশ বক্সের থেকে প্রায় 400 টাকার মতো আসি ঘুরে গেছে। কয়টা দোকান হয়েছে বিশাল বাজারে? 5-6টা দোকানের মতো হয়েছে। এটা কোন বাজার? নিউ মার্কেট। এর আগে হয়েছে নি এরকম চুরি? এরকম চুরি হইলেও কম হয়েছে, কিন্তু কালকা একদম বেশি হয়েছে। এই নাইট গার্ড আসলো না বাজারে? নাইট গার্ড কালকা মনে হয়েছে না। হ্যাঁ, দেখছি না কালকা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।